আচ্ছা, আমরা যে জগৎটাকে দেখি সেটা কি আসলেই সেরকম যেরকম আমরা দেখছি, নাকি আমাদের মনই এটাকে একরকমভাবে তৈরি করে আমাদের সামনে তুলে ধরছে? অষ্টাদশ শতকে ঠিক এই প্রশ্নটাই জন্ম দিয়েছিল এক বিরাট দার্শনিক আন্দোলনের, যার নাম জার্মান ভাববাদ। আর এই আন্দোলন আমাদের আধুনিক চিন্তার জগৎটাকে একেবারে বদলে দিয়েছিল। চলুন আজ এই মনের বিপ্লবটাকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আসলে এই প্রশ্নটা কিন্তু নতুন না। শত শত বছর ধরে দার্শনিকরা এই একটা মৌলিক বিষয় নিয়েই তর্ক করে যাচ্ছিলেন, যে আমরা এই জগৎটা সম্পর্কে যা কিছু জানি, সেই জ্ঞানটা সেটা ঠিক কোথা থেকে আসে। তো এই প্রশ্নের উত্তরে মূলত দুটো দল ছিল, আর তাদের মতামত ছিল একেবারে উল্টো। একদল, যাদেরকে আমরা বলি যুক্তিবাদী বা র্যাশনালিস্ট, তারা বলতো আসল জ্ঞান আসে শুধুই যুক্তি থেকে, কোনো অভিজ্ঞতার দরকারই নেই। এটাকে বলা হতো অ্যাপ্রায়রি জ্ঞান। আর ঠিক তার বিপরীতে ছিল আর একটা দল, অভিজ্ঞতাবাদী বা এম্পিরিসিস্ট। তাদের কথা ছিল, আরে না, জ্ঞান যা কিছু আসে সব আমাদের ইন্দ্রিয়ের অভিজ্ঞতা থেকেই আসে, মানে দেখার পর, শোনার পর। এটাকে বলা হতো অ্যাপোস্টেরিয়রি। অষ্টাদশ শতাব্দীতে এসে এই বিতর্কটা একটা বিরাট সংকটে পড়ল, আর এর কারণ ছিলেন দার্শনিক ডেভিড হিউম। তিনি একটা খুব সহজ কিন্তু মারাত্মক প্রশ্ন তুলে ধরলেন। ভাবুন তো, আমরা কেন বিশ্বাস করি যে কাল সকালেও সূর্য উঠবে? কারণ আমরা রোজই তাকে উঠতে দেখেছি। কিন্তু হিউম বললেন, অতীতের অভিজ্ঞতা কি ভবিষ্যতের কোনো গ্যারান্টি দিতে পারে? না, পারে না। আর এই একটা প্রশ্নই যেন পুরো দর্শনের ভিত নাড়িয়ে দিল। আর এই সংকটের মুহূর্তেই মঞ্চে এলেন একজন দার্শনিক, নাম ইম্যানুয়েল কান্ট। বলা যায় হিউমের এই চ্যালেঞ্জটা কান্টকে তার আরামের ঘুম থেকে জাগিয়ে তুলেছিল। তিনি নিজেই এটা স্বীকার করেছেন, আর তিনি এমন এক সমাধান নিয়ে এলেন যা সবকিছু বদলে দিতে চলেছিল। কান্টের উত্তরটা এতটাই বিপ্লবী ছিল যে এটাকে দর্শনের জগতে কোপার্নিকান বিপ্লব বলা হয়। কেন? কারণ কোপার্নিকাস যেমন দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবী চারপাশে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, ঠিক তেমনি কান্টও জ্ঞান আর বাস্তবতার সম্পর্কটাকে একেবারে উল্টে দিলেন। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এতদিন সবাই ভাবত আমাদের মনটা একটা খালি পাত্রের মতো, বাইরের জগৎ থেকে তথ্য এসে সেই পাত্রটা ভরে। কিন্তু কান্ট বললেন, না, আমাদের মন খালি পাত্র না, বরং এটা একটা চশমার মতো, যে চশমাটা পরেই আমরা জগৎটাকে দেখি। অর্থাৎ বাইরের জগৎটা যেমন আছে তেমনভাবে আমরা দেখি না, বরং আমাদের মনই তাকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে একটা আকার দিয়ে আমাদের সামনে তুলে ধরে। মন এখানে নিষ্ক্রিয় না, ভীষণভাবে সক্রিয়। কান্ট তার এই নতুন চিন্তাধারার একটা গালভরা নাম দিলেন ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম। এর মূল কথাটা হলো, আমরা যে স্থান আর কাল অনুভব করি সেগুলো আসলে বাইরের জগতের কোনো জিনিস না। ভাবুন তো, এগুলো আমাদের মনের সফটওয়্যারের মতো, বা বলতে পারেন অপারেটিং সিস্টেম। বাইরের দুনিয়া থেকে যত ডেটা বা তথ্যই আসুক না কেন, আমাদের মন এই স্পেস আর টাইম সফটওয়্যার দিয়ে সেটাকে সাজিয়ে গুছিয়ে একটা অভিজ্ঞতায় পরিণত করে। এই চিন্তার ফলে কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটল। জগৎটা যেন দুই ভাগে ভাগ হয়ে গেল। এক, ফেনোমেনা বা অভিজ্ঞতার জগৎ, মানে আমাদের মনের চশমা দিয়ে দেখা জগৎটা, যেটাকে আমরা জানতে পারি, বুঝতে পারি। আর দুই, নোমেনা বা আসল জগৎ, মানে আমাদের মনের চশমার বাইরের জগৎটা, যেটা ঠিক কেমন তা আমরা কোনোদিনও সরাসরি জানতে পারব না। এটা আমাদের কাছে চিরকালই অজ্ঞেয় থেকে যাবে। কান্ট তো একটা বড় সমস্যার সমাধান করলেন, কিন্তু তার এই সমাধানের ভেতর থেকেই জন্ম নিল আর একটা নতুন, আরও জটিল সমস্যা। আর এই সমস্যাটা তার পরের প্রজন্মের দার্শনিকদের একদমই পছন্দ হয়নি। সমস্যাটা কি ছিল? দেখুন, কান্ট বলেছিলেন যে কারণ আর ফলাফলের ধারণাটা আমাদের মনেরই তৈরি একটা নিয়ম, যেটা শুধু আমাদের অভিজ্ঞতার জগতে, মানে ফেনোমেনাল ওয়ার্ল্ডে খাটে। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি নিজেই আবার বললেন যে আমাদের এই অভিজ্ঞতার কারণ হলো সেই অজ্ঞেয় নোমিনাল জগৎটা। এটা তো একটা স্ববিরোধিতা হয়ে গেল। একদিকে বলছেন কারণ ফলাফলের নিয়মটা শুধু অভিজ্ঞতার জগতে কাজ করে, আবার নিজেই সেই নিয়মটা অজ্ঞেয় জগতের উপর চাপিয়ে দিচ্ছে। এই যে জগৎটাকে দুটো আলাদা ভাগে ভাগ করে দেওয়া হলো, এটা অনেক দার্শনিকের কাছেই খুব একটা সন্তোষজনক মনে হয়নি। তাদের প্রশ্ন ছিল, যদি এই দুটো জগৎ পুরোপুরি আলাদাই হয়, তাহলে এদের মধ্যে যোগাযোগ হয় কিভাবে? এই প্রশ্নটাই পরের দার্শনিকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। তো কান্টে তৈরি করা এই সমস্যার সমাধান করতেই এগিয়ে এলেন এক নতুন প্রজন্মের জার্মান দার্শনিকরা। তাদের মূল লক্ষ্যই ছিল কান্টের এই দুই জগতের বিভেদটা দূর করা। ক্যান্টের বইটা প্রকাশের পর পরের কয়েক দশকে জার্মানির দর্শনের জগতে যেন একটা ঝড় বয়ে গেল। ফিক্টে, শেলিং আর সবশেষে হেগেলের মতো চিন্তাবিদরা এলেন। তারা কান্টের কাজকে স্টিরেট ইনিশিয়েটার হিসেবে নিলেন, কিন্তু সেখান থেকে দর্শনকে নিয়ে গেলেন একেবারে নতুন এক উচ্চতায়। তাদের সমাধানটা ছিল একই সাথে খুব সহজ, আবার খুব সাহসী। তারা বললেন, আচ্ছা,
যদি এই নোমেনা বা অজ্ঞেয় জগৎটাই সব গণ্ডগোলের মূল হয়, তাহলে ওটাকে বাদ দিয়ে দিলেই তো হয়। কেন আমরা এমন একটা জগতের ধারণা রাখব যেটাকে আমরা কোনোদিন জানতেই পারব না? আর এই চিন্তা থেকেই ভাববাদ একটা আরও র্যাডিক্যাল বা চরম রূপ নিল। প্রথমে ফিক্টে বললেন বাইরে আসলে কিছুই নেই, আমাদের মন বা যাকে তিনি বলেছেন ট্রান্সেন্ডেন্টাল ইগো, সেটাই আসলে পুরো জগৎটাকে তৈরি করছে। এরপর শেলিং আর হেগেল এলেন। তারা আরও এক কদম এগিয়ে গিয়ে বললেন মন আর বাস্তবতা এই দুটো আসলে আলাদা কোনো জিনিসই না, এরা আসলে একটাই পরম সত্তার দুটো দিক মাত্র। এই যে চূড়ান্ত পর্যায় যেখানে মন আর বাস্তবতা এক হয়ে গেল, এই দর্শনটারই নাম হল অ্যাবসলিউট আইডিয়ালিজম বা পরম ভাববাদ। এর মূল কথাটাই হল চিন্তা আর অস্তিত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। হেগেলের বিখ্যাত উক্তি দিয়েই বলা যায়, যা কিছু যৌক্তিক তাই বাস্তব, আর যা কিছু বাস্তব তাই যৌক্তিক। এখন মনে হতে পারে এসব তো খুব ভারী ভারী বিমূর্ত কথাবার্তা, কিন্তু অবাক করার মতো বিষয় হল এই দার্শনিক ধারণাগুলো শুধু বইয়ের পাতায় আটকে থাকেনি। এগুলো বাস্তব দুনিয়ার ইতিহাস, রাজনীতি সবকিছুকেই দারুণভাবে প্রভাবিত করেছিল। এর প্রভাব ছিল বিশাল। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেরিয়ে এই চিন্তা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। শিল্প, সাহিত্য, ধর্ম, এমনকি রাজনীতি সবকিছুর ওপরেই এর ছাপ পড়েছিল। এটা শুধু একটা একাডেমিক তর্ক ছিল না, এটা ছিল পৃথিবীকে দেখার একটা সম্পূর্ণ নতুন চশমা। এর বিস্তৃতি ছিল সত্যি বিশ্বজুড়ে। যেমন ধরুন, জার্মানিতেই এর প্রভাবে তৈরি হল নব্য কান্টিয়ানিজম, ব্রিটেনে গিয়ে এটা খ্রিস্টান ধর্মতত্ত্ব আর নৈতিকতাকে নতুন করে ভাবতে শেখালো, আর অ্যাটলান্টিক পেরিয়ে আমেরিকায় এটা জন্ম দিল ট্রান্সসেন্ডেন্টালিজমের, যা এমারসন বা থরোর মতো লেখকদের দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। ভাবা যায়, আমেরিকার বিখ্যাত কবি ওয়াল্ট হুইটম্যান পর্যন্ত বলেছিলেন, শুধু হেগেলই আমেরিকার জন্য উপযুক্ত, যথেষ্ট বড় এবং যথেষ্ট স্বাধীন। তার মানে হেগেলের দর্শনের বিশালতা আর স্বাধীনতার ধারণাটা আমেরিকার চেতনার সাথে একেবারে মিলে গিয়েছিল। তাহলে দেখুন, যেটা শুরু হয়েছিল একটা জটিল দার্শনিক প্রশ্নের উত্তর খোঁজা দিয়ে, সেটাই আধুনিক চিন্তার একটা নতুন ভিত্তি তৈরি করে দিল। জার্মান ভাববাদ আমাদের এটাই শিখিয়েছে যে বাস্তবতা শুধু বাইরের কোনো স্থির জিনিস নয়, আমাদের মনও সেই বাস্তবতা তৈরিতে একটা সক্রিয় সৃজনশীল ভূমিকা রাখে। কিন্তু সবশেষে এটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি আমাদের মনই আমাদের অভিজ্ঞতার জগৎটাকে তৈরি করে, তাহলে সেই মনের চশমার ওপারে আসল বাস্তবতাটা ঠিক কী রকম? এই প্রশ্নটা আজও দার্শনিকদের ভাবায়, আর হয়তো আমাদেরও ভাবাবে।